গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। আজ এর ত্রয়োদশ পর্ব। কয়দিন খুব বর্ষা চলিতেছে। অন্নদারায়ের চণ্ডী মণ্ডপে সন্ধ্যাবেলা মজলিস বসে। সেদিন সেখানে নীলকুঠির ভুয়ো গল্প হইতে শুরু হইয়া পুরীর কোনো মন্দিরের মাথায় 5 মণ ভারী চুম্বক পাথর বসানো আছে, যাহার আকর্ষণের বলে নিকটবর্তী সমুদ্রগামী জাহাজ প্রায় পথভ্রষ্ট হইয়া আসিয়া তীরবর্তী মগ্নশৈলে লাগিয়া ভাঙিয়া যায় প্রভৃতি। আরব্য উপন্যাসের গল্পের মতো নানা আজগুবি কাহিনীর বর্ণনা চলিতেছিল। শ্রোতাদের কাহারও উঠিবার ইচ্ছা ছিল না। এরকম আজগুবি গল্প ছাড়িয়া কাহারও বাড়ি যাইতে মন সইতেছিল না। ভূগোল হইতে শীঘ্রই গল্পের ধারা আসিয়া জ্যোতিষে পৌঁছিল। দীনু চৌধুরী বলিতেছিলেন, ভিগু সহিংসতার মতো অমন বই তো আর নেই। তুমি যাও, শুধু জন্মরাশিটা গিয়ে দিয়ে যাও। তোমার বাবার নাম, কোন কুলে জন্ম, ভূত ভবিষ্যৎ সব বলে দেবে। তুমি মিলিয়ে নাও, গ্রহ ও রাশিচক্র যত রকম হয় তার সব দেওয়া আছে কিনা। মায়ে তোমার পূর্বজন্ম পর্যন্ত। সকলে সাগ্রহে শুনিতেছিলেন, কিন্তু রামময় হঠাৎ বাহিরের দিকে চাহিয়া বলিলেন, না, ওঠা যাক, এরপরে যাওয়া যাবে না। দেখছো না কাণ্ডখানা। একটা বড় ঝটকা টটকা না হলে বাঁচি, গতিক বড় খারাপ। চলো সব। বৃষ্টির বিরাম নাই, একটু থামে, আবার অমনি জোরে আসে। বৃষ্টির ছাটে চারিধার ধোয়া ধোয়া। হরিহর মোটে 5টা টাকা পাঠাইয়াছিল, তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই। সেও অনেকদিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খরচ আসিবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাসনে। ডাকবাক্সটার কাছে বসে থাকবি, পিয়ন যেমন আসবে আর অমনি জিজ্ঞেস করবি। অপু বলে, বাহ, আমি বুঝি বসে থাকি নে। কালও তো এলো পুটিদেব চিঠি, আমাদের খবরের কাগজ দিয়ে গেল। জিজ্ঞেস করে এসো দেখি পুটিকে। কাল তবে আমাদের খবরের কাগজ কি করে এলো? আমি থাকি নে বই কি। বর্ষা রীতিমতো নামিয়াছে। অপু মায়ের কথায় ঠায় রায়েদের চণ্ডী মণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। সাধু কর্মকারে ঘরের চালা হইতে গোলা পায়রার দল ভিজিতে ভিজিতে ঝটাপট করিয়া উড়িতে উড়িতে রায়েদের পশ্চিমের ঘরে কার্নেশে আসিতেছে। চাহিয়া চাহিয়া দেখে, আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকালে মনে মনে ভাবে, দেবতা কিরকম নল পাচ্ছে দেখেছ, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুঝিয়া কানে আঙ্গুল দিয়া থাকে। বাড়ি ফিরিয়া দেখে, মা ও দিদি সারা বিকাল ভিজিতে ভিজিতে রাশিকৃত কচুর শাক তুলিয়া রান্নাঘরের দাওয়ায় জড়ো করিয়াছে। অপু বলে, কোত্থেকে আনলে মা? উহ, কত? দুর্গা হাসিয়া বলে, কত? ওই তো, তোমার তো বসে বসে বড় সুবিধে। ওই ওদের ডোবার জামতলা থেকে। এই এতটা 1 হাঁটু জল। যাও দেখি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভিতর হইতে কাঁসার একখানা রেকারবি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা, খুব ভালো, ভরণ না কিছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে তাই বলে যাইনি। এই সে জিনিস নয়, এ আমার বিয়ের দান। এখন জিনিস আর মেলে না। অনেক দরদুস্তরের পর নাপিত বোন নগদ একটি আধুলি আঁচল হইতে খুলিয়া দিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়। কাউকে যেন না প্রকাশ করে। সর্বজয়া এই অনুরোধ বারবার করে। 2-1 দিনে ঘনীভূত বর্ষা নামিল। হুহু পুবে হাওয়া, খানা ডোবার সব থই থই করিতেছে। পথে ঘাটে 1 হাঁটু জল। দিনরাত শোষ, বাঁশবনে ঝড় বাঁধে। বাঁশের মাথা মাটিতে লুটাইয়া পড়ে। আকাশে কোথাও ফাঁক নাই। মাঝে মাঝে আগেকার চেয়ে অন্ধকার করিয়া আসে। কালো কালো মেঘের রাশ হুহু উড়িয়া পূব হইতে পশ্চিমে চলিয়াছে। দূর আকাশে কোথায় যেন দেবাসুরের মহাসংগ্রাম বাঁধিয়াছে। কোনো কৌশলে সেনানায়কের চালনায় জল স্থল আকাশ একাকার ছাইয়া ফেলিয়া বিরাট দৈত্যসৈন্য। বাহিনীর পর বাহিনী, অক্ষহীনীর পর অক্ষহীনী, অদৃশ্য রথী মহারথীদের নায়কত্বে ঝড়ের বেগে অগ্রসর হইতেছে। প্রজ্বলন্ত অতুগ্র দেববজ্র
আগুন উড়াইয়া চক্ষের নিমেষে বিশাল কৃষ্ণচুমুর এদিক ওদিক পর্যন্ত ছিঁড়িয়া ফাড়িয়া এই ছিন্ন ভিন্ন করিয়া দিতেছে। এই আবার কোথা হইতে রক্তবীজের বংশ করাল কৃষ্ণ ছায়ার পৃথিবী অন্তরিক্ষ অন্ধকার করিয়া ঘিরিয়া আসিতেছে। মহাঝড়, দিনরাত শশু শব্দ, নদীর জল বাড়ে, কত ঘরদোর কত জায়গায় সে পড়িয়া গেল। নদীনালা জলে ভাসিয়া গিয়াছে, গরু বাছুর গাছের তলে, বাঁশবনে, বাড়ির ছাদতলায় অঝরে দাঁড়াইয়া ভিজিতেছে। পাখপাখালির শব্দ নাই কোনো দিকে। 4-5 দিন সমানভাবে কাটিল, কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধারাবর্ষণ। অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের বাঁশতলায় জল এসেছে দিদি, দেখবি? দুর্গা কাঁথা মুড়ি দিয়া শুইয়াছিল, না উঠিয়া বলিল, কতখানি জল এসেছে রে? অপু বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস, তেঁতুলতলার পথে হাঁটু জল। পরে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? ঘরে একটা দানা নেই, দুটোখানি বাসি চাল ভাজা মাত্র আছে। অপু কান্নাকাটি করে, তা হবে না মা, খিদে পায় না বুঝি? আমি দুটি ভাত খাবো। তার মা বলিল, লক্ষ্মী মানিক আমার, ওরকম কি করে? অনেক করে চাল ভাজা মেখে দেবো এখন, রাঁধবো কেমন করে? দেখছিস নে কিরকম সেওটা করেছে। উনুনের মধ্যে এক নুন জল যে। পরে সে কাপড়ের ভেতর হইতে একটা কি বাহির করিয়া হাসি মুখে দেখাইয়া বলে, এই দেখ, একটা কই মাছ বাঁশতলার কানে হেঁটে দেখি বেড়াচ্ছে। বন্যের জল পেয়ে সব উঠে আসছে গান থেকে। বরজ পোতার ডোবা ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা, তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া উঠে অবাক হইয়া যায়, বলে, দেখি মা মাছটা। হ্যাঁ মা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায়? আর আছে। অপু এখনই বৃষ্টি মাথায় ছুটিয়া যায় আর কি। অনেক কষ্টে তাহার মা তাহাকে থামায়। দুর্গা বলে, একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হইয়া ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বাহ, মা কি ভালো করে খুঁজেছে? খুঁজলে আরও সেখানে আছে। দেখতে পেলাম না কিরকম কই মাছ কানে হাঁটে। কাল সকালে দেখব, সকালে জ্বর সেরে যাবে। চারিদিকের বনবাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। সন্ধ্যার মেঘে ত্রয়োদশীর অন্ধকারে চারিধার একাকার। দুর্গা যে বিছানা পাতিয়া শুইয়া আছে, তাহারই এক পাশে তাহার মা ও অপু বসে। সর্বজয়া ভাবে, আজ যদি এক্ষুনি একখানা পত্তর আসে নীরেন বাবাজির, কি জানি তা হতে কি আর পারে না। নীরেন তো পছন্দই করে গিয়েছেন, কি জানি কি হলো অদেষ্টে। না, সেসব কি আমার অদেষ্টে হবে? তুমিও যেমন, তাহলে আর ভাবনা ছিল কি? ওদিকে ভাই বোনে তুমুল তর্ক বাঁধিয়া যায়। অপু সারিয়া মায়ের কাছে ঘেঁষিয়া বসে। ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করে। হাসিয়া বলে, মা কি? সেই শ্যামলঙ্কা বাটনা বাটে মাটিতে লুটায় কেশ। দুর্গা বলে, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। অপু বলে, দূর, হা মা তাই। ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ, কথা বলিয়াই সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ের বুকে ছেলের অবোধ উল্লাসের হাসি শেলের মতো বেঁধে। মনে মনে ভাবে, 7টা নয় 5টা নয়, এই তো একটা ছেলে। কি অদৃষ্ট যে করে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারিনি। ঘি না, লুচি না, সন্দেশ না, কি না শুধু দুটো ভাত, নিনক কি। আবার ভাবে, এই ভাঙা ঘর, টানাটানির সংসার, অপু মানুষ হলে আর এই দুঃখ থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। তাহার পর সে বসিয়া বসিয়া গল্প করে। যখন প্রথম সে নিশ্চিন্তপুরে ঘর করিতে আসিয়াছিল, তখন 1 বছর এইরকম অবিশ্রান্ত বর্ষায় নদীর জল এত বাড়িয়াছিল যে ঘাটের পথে মুখুজ্জু বাগানের কাছে বড় বোঝাই নৌকা পর্যন্ত আসিয়াছিল। অপু বলে, কত বড় নৌকো মা? মস্ত, ওই যে খোট্টাদের চুনের নৌকো, সাজি মাটির নৌকো মাঝে মাঝে আসে, দেখেছিস কত বড়? দুর্গা হঠাৎ জিজ্ঞাসা করে, মা তুমি 4 গুছি বিনুনি করতে জানো? অনেক রাত্রি সর্বজয়া ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, মা, ও মা, ওঠো, আমার গায়ে জল পড়ছে। সর্বজয়া উঠিয়া আলো জ্বালে,
বাহিরে ভয়ানক বৃষ্টির শব্দ হইতেছে। ফুটা ছাদ দিয়া ঘরের সর্বত্র জল পড়িতেছে। সে বিছানা সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘোর জলে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে তাহার গায়ে কাঁথা ভিজিয়া সপ সপ করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা, ও দুর্গা, শুনছিস? একটু ওঠ দেখি, বিছানাটা সরিয়ে নি। ও দুর্গা, শিশির, একেবারে ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িলেও সর্বজয়া ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা, তাহার মন ছমছম করে। ভয় হয় একটা যেন কিছু ঘটিবে, কিছু ঘটিবে। বুকের মধ্যে কেমন যেন করে। ভাবে, সেই মানুষের বা কি হলো, কেন পত্তর আসে না? টাকা মরুগ্গে যাক, এরকম তো কোনোবার হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধেশ্বরী, সপাজানা ভোগ দিব, ভালো খবর এনে দাও মা। তার পরদিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাটির বাহির হইয়া দেখিল বাঁশবনের মধ্যে ছোট ডোবাটা জলে ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, ও নিবারণের মা, শোনো। পরে সলজ্জভাবে বলিল, সেই তুমি একবার বলছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্য, তা নিবি? নিবারণের মা বলিল, আছে, দেওয়া একটু ধরুক, মোর ছেলেদের সঙ্গে করে এখনই আসিব। এখন নতুন আছে মা ঠাকুরন, না পুরনো? সর্বজয়া বলিল, তুই আয় না, এক্ষুনি দেখবি। একটু পুরনো, কিন্তু সে কেউ গায়ে দেয় নাই, ধোয়া তোলা আছে। পরে একটু থামিয়া বলিল, তোর আজকাল চাল ভাঙছিস নে? নিবারণের মা বলিল, এই বাদলায় কি ধান শুকোয় মা ঠাকুরন? খাবার বলে দুটাখানি রেখে দিয়েছি অমনি। সর্বজয়া বলিল, এক কাজ কর না, তাই গিয়ে আমায় 8টা খানেক আজ দিয়ে যাবি? একটু সরিয়ে আসে মিনতিশ্বরী বলিল, বৃষ্টির জন্য বাজার থেকে চাল আনাবার লোক পাচ্ছি নে, টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, তা কেউ যদি রাজি হয়। বড় মুশকিলে পড়েছি মা। নিবারণের মা শিকার হইয়া গেল, বলিল, আসবো এখন নিয়ে, কিন্তু সে ভেটেল ধানের চালের ভাতে কি আর আপনার খেতে পারবেন মা ঠাকুরন? বড্ড মোটা। নিমছাল সিদ্ধ দুর্গার খাইতে পারে না, তাহার অসুখ একইভাবে আছে। ওষুধ নাই, পথ্য নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। বলে, 1 পয়সায় বিস্কুট আনিয়ে দিবে মা, নোনতা, মুখে বেশ লাগে। সাবুতায় জোটে না, তাই বিস্কুট। বৈকালবেলা হইতে আবার ভয়ানক বৃষ্টি থামিল। বৃষ্টির সঙ্গে ঝড়ও যেন বেশ করিয়া আসে। ঘর বর্ষণমুখর নির্জন, জলে থই থই, হুহু পুবে হাওয়া বাওয়া, মেঘে অন্ধকারে একাকার ভাদ্র সন্ধ্যা। আবার সেই রকম কালো কালো পেঁচা তুলোর মতো মেঘ উড়িয়া চলিয়াছে। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। দরজা জানলা দিয়া ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ছাট হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাপড় গোজা, ভাঙা কবাটের আড়ালে সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়। বেশি রাত্রে সকলে ঘুমাইলে বৃষ্টি নামিল। সর্বজয়া ঘুম আসে না। সে বিছানায় উঠিয়া বসে। বাহিরে শুধু একটানা হুস হুস জলের শব্দ। ক্রুব্ধ দৈত্যের মতো গর্জমান একটানা গো গো রবে ঝড়ের দমকা বাড়িতে বাজিতেছে। জীর্ণ কোঠাখানা এক একবারে দমকায় যেন থরথর করিয়া কাঁপে। ভয় তাহার প্রাণ উড়িয়া যায়। গ্রামের একাধারে বাঁশবনের মধ্যে ছোট ছোট ছেলে মেয়েরা নিঃসহায়। মনে মনে বলে, ঠাকুর, আমি মনে তাতে ক্ষতি নেই, এদের কি করি? এই রাত্রিরে যাইবা কোথায়? মনে মনে বসিয়া ভাবে, আচ্ছা যদি কোঠা পড়ে, তবে দালানের দেওয়ালটা বোধ হয় আগে পড়বে। যেমন শব্দ হবে অমনি পাঞ্চালা দৌড় দিয়ে এদের টেনে বের করে আনব। সে যেন আর বসিয়া থাকিতে পারে না। কয়দিন সে ওল শাক কচু শাক সিদ্ধ করিয়া খাইয়া দিন কাটাইতেছে। নিজে উপবাসের পর উপবাস দিয়া ছেলে মেয়েকে যাহা কিছু সামান্য খাদ্য ছিল খাওয়াইতেছে। শরীর ভাবনায় অনাহারে দুর্বল, মাথার মধ্যে কেমন করে। ঝড়ের গোগো শব্দ। অনেক রাত্রে ঝড় বাড়িল। বাহিরে কি ঝটকা আসিল। উপায়? একবার বড় একটা দমকা ভয় পাইয়া সে ঝড়ের গতি বুঝিবার জন্য সন্তপর্ণে দালানের দুয়ার খুলিয়া বাহিরের রোয়াকে মুখ বাড়াইল।
বৃষ্টির ছাটে কাপড় চুল সব ভিজিয়া গেল। হুহু একটানা হাওয়ার শব্দে বৃষ্টিপতনে ঝড়ের শব্দ ঢাকিয়া গিয়াছে। বাহিরে কিছু দেখা যায় না। অন্ধকারে মেঘে, আকাশে বাতাসে গাছপালায় সব একাকার। ঝড় বৃষ্টির শব্দে আর কিছু শোনা যায় না। এই হিংস্র অন্ধকার ও ক্রূর ঝটিকাময় রজনীর আত্মা যেন প্রলয়দেব দূতরূপে ভীম ভৈরব বেগে সৃষ্টি গ্রাস করিতে ছুটিয়া আসিতেছে। অন্ধকারে, রাত্রে, গাছপালায়, আকাশে, মাটিতে তাহার গতিবেগ বাঁধিয়া শব্দ উঠিতেছে। সুইস সুইস। এই শব্দের প্রথমাংশের দিকে বিশ্বগ্রাসী দুধটা যেন পিছু হটিয়া বল সঞ্চয় ঘটিছে, এবং শেষের অংশটায় পৃথিবীর উঁচু নিচু তাবৎ বায়ুস্তর আলোড়ন মন্থন করিয়া বায়ুস্তরে বিশাল তুফান তুলিয়া তাহার সমস্ত আসুরিকতার বলে সর্বজয়াদের জীর্ণ কোঠাটার পিছনে ধাক্কা দিতেছে। ইস! কোঠা দুলিয়া দুলিয়া উঠিতেছে, আর থাকে না। ইহার মধ্যে যেন কোনো অধীরতা, বিশৃঙ্খলতা, ভ্রমভ্রান্তি নাই, যেন দৃঢ় অভ্যস্ত প্রণালীবদ্ধ কাব্যের কর্তব্য কার্য। বিশ্বটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে চূর্ণ করিয়া উড়াইয়া দেওয়ার ভার যে লইয়াছে, যুগে যুগে এরকম কত হাস্যমুখী সৃষ্টিকে বিধ্বস্ত করিয়া অনন্ত আকাশের অন্ধকারে তারাবাজির মতো ছড়াইয়া দিয়া আসিয়াছে সে মহাশক্তিমান ধ্বংসদূত। এ তার অভ্যস্ত কার্য। এতে তার অধীরতা, উন্মাত্ততা সাজে না। আতঙ্কে সর্বজয়া দৌড় বন্ধর করিয়া দিল। আচ্ছা, যদি এখন একটু কিছু ঘরে ঢুকে, মানুষ কি অন্য কোনো জানোয়ার? চারিদিকে ঘন বাসবন, জঙ্গল, লোকজনে বসতি নাই। মাগো, জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া নেতা হইয়া যাইতেছে। সে কি করে? আর কত রাত আছে? সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে। ডাকে, ও অপু, ওর তো জল পড়ছে। অপু ঘুম চোখে জড়িত গলায় কি বলে বোঝা যায় না। আবার ডাকে, অপু, শুনছিস অপু? ওর দিকে। দুর্গাকে বলে, পাশ ফিরে শত দুর্গা, বড্ড জল পড়ছে। একটু সরে পাশ ফের দিকে। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারদিকে চায়, পরে আবার শুইয়া পড়ে। হুড়ুম করিয়া বিষম কি শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি আবার দুয়ার খুলিয়া বাহিরের দিকে উকি মারিয়া দেখিল বাঁশবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে। রান্নাঘরে দেওয়াল পড়িয়া গিয়াছে। তাহার বুক কাঁপিয়া ওঠে। এইবার বুঝি পুরনো কোঠাটা। কে আছে, কাহাকে সে এখন ডাকে। মনে মনে বলে, হে ঠাকুর, আজকাল রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। হে ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। তখনও ভালো করিয়া ভোর হয় নাই। ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোহালে গরুর অবস্থা দেখিতে আসিতেছেন। এমন সময় খিড়কি দৌড়ে বারবার ধাক্কা শুনিয়া দৌড় খুলিয়া বিস্ময় সুরে বলিলেন, নতুন বউ? সর্বজয়া ব্যস্তভাবে বলিল, নদে, একবার বড় ঠাকুরকে ডাকো দেখি। একবার শিগগির আমাদের বাড়িতে আসতে বলো। দুর্গা কেমন করছে? নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুর্গা? কেন, কি হয়েছে দুর্গার? সর্বজয়া বলিল, কদিন থেকে তো জ্বর হচ্ছিল, হচ্ছে আবার যাচ্ছে। ম্যালেরিয়ার জ্বর। কাল সন্ধ্যে থেকে জ্বর বড্ড বেশি। তার উপর কাল রাতে কিরকম কাণ্ড তো জানোই। একবার শিগগির বড় ঠাকুরকে। তাহার বিশ্বস্ত কেশ ও রাত জাগা রাঙা রাঙা চোখের কেমন দিশেহারা চাহনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বলিলেন, ভয় কি বউ, দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। চলো, আমিও যাচ্ছি। কাল আবার রাত্রিরে গোয়ালের চালখানা পড়ে গেল। বাবা, কাল রাত্রিরের মতো কাণ্ড আমি তো কখনো দেখিনি। শেষ রাত্রে সব উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছে কিনা। দাঁড়াও, আমি ডাকি। একটু পরে নীলমণি মুখুজ্জে, তাহার বড় ছেলে ফণি, স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়িতে আসিলেন। রাত্রের অন্ধকারে সেই দৈত্যটা যেন সারা গ্রামখানা দলিত, পিষ্ট, মথিত করিয়া দিয়া আকাশপথে অন্তর্হিত হইয়াছে। ভাঙা গাছের ডাল, পাতা, চালের খড়, কাঁচা বাঁশপাতা, বাঁশের কঞ্চিতে পথ ঢাকিয়া দিয়াছে। ঝড়ে বাঁশ নুইয়া
পথ আটকাইয়া রহিয়াছে। ফণি বলিল, দেখেছেন বাবা কাণ্ডখানা? সেই নবাবগঞ্জে পাকা রাস্তা থেকে বিলিতি চটকা গাছটার মতো পাতা উড়িয়া এনেছে। নীলমণি মুখুজ্জের ছোট ছেলে একটা মরা চড়ুই পাখি বাঁশপাতার ভেতর হইতে টানিয়া বাহির করিল। দুর্গার বিছানার পাশে অপু বসিয়া আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কী সব বকছিল জেঠামশায়? নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন, দেখি হাতখানা। জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জ চলে যাও দেখি সদর ডাক্তারের কাছে, একেবারে ডেকে নিয়ে আসবে। পরে তিনি ডাকিলেন, দুর্গা, ও দুর্গা। দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব, সারা শব্দ নাই। নীলমণি বলিলেন, ঘর ধরে অবস্থা তো বড্ড খারাপ। জল পড়ে কাল রাতে ভেসে গিয়েছে। তা বৌমার লজ্জা কারণই বা কি? আমাদের ওখানে না হয় উঠলেই হতো। হরিটারও কাণ্ডজ্ঞান আর হলো নাই জীবনে। এই অবস্থায় এরকম ঘরদোর সারানোর একটা ব্যবস্থা না করে কি যে করছে তাও জানিনি। চিরকালটা ওর সমান গেল। তাহার স্ত্রী বলিলেন, ঘর সারাবে কি? খাবার নেই ঘরে, নইলে কি এরকম আন্তাতরে ফেলে কেউ বিদেশে যায়? আহা, রোগা মেয়েটা কাল সারা রাত ভিজেছে, একটু জল গরম করতে দাও, ওই জানালাটা খুলে দাও তো ফণি। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ওষুধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নাই, জ্বর বেশি হইয়াছে। মাথায় জলপটি নিয়মিতভাবে দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নাই, তবু তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একখানি পত্র দেওয়া হইল। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল। আকাশের মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতেই দুর্গার জ্বর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না। হরিহরকে আরো একখানা পত্র দেওয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপট্ট দিতেছিল। দিদিকে দু একবার ডাকিল, ও দিদি, শুনছিস? কেমন আছিস? ও দিদি। দুর্গার কেমন আচ্ছন্ন ভাব, ঠোঁট নাড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে, ঘোর ঘোর। অপু কানের কাছে মুখ লইয়া গিয়া দুই একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার চোখ মিলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে। চিচি করিয়া কথা বলিতেছে, ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রহিল। দুর্গা চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া বলিল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে, রোদ্দুর উঠেছে, আজ দেখেছিস দিদি? এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। খানিকক্ষণ দুজনে কোনো কথা বলিল না। অনেকদিন পরে রৌদ্র উঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানালার বাহিরে রৌদ্রালোকিত গাছটার মাথায় চাহিয়া রহিল। খানিকটা পরে দুর্গা বলিল, শোন অপু, একটা কথা শুন। কি রে দিদি? পরে সে দিদির মুখের আরো কাছে মুখ লইয়া গেল। আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দেখব এখন। তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গানাইতে যাব রেলগাড়ি করে। সারা দিন রাত্রি কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল মনে হয় না। চারিধারে দারুণ শরতের রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেকদিন পরেই নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। তাহার স্ত্রী উত্তেজিত সুর তার কানে গেল, ওগো, এসো তো একবার এদিকে শিগগির। অপুদের বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয় মেয়ের মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিতেছে, ও দুর্গা, চা দেখি। ও মা, ভালো করে চা দেখি। ও দুর্গা। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে? সরো সব, সরো দেখি। আহা, কি সব, বাতাসটা বন্ধ করে দাঁড়াও। সর্বজয়া ভাসুর সম্পর্কের প্রবীণ প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করে উঠিল, ওগো,
কি হলো? মেয়ে অমন করছে কেন? দুর্গা আর চাহিল না। আকাশে নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাতছানি আসে। পৃথিবীর বুক থেকে ছেলেমেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়া অনন্ত নীলিমার মধ্যে ডুবিয়া নিজেদের হারাইয়া ফেলে। পরিচিত গতানুগতিক পথে বহুদূর পারি, কোনো পথহীন পথে দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছিয়াছে। তখন আবার শরৎ ডাক্তারকে ডাকা হইল। বলিলেন, ম্যালেরিয়ার শেষ স্টেজটা আর কি? খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে, আর অমনি হার্ট ফেল করে, ঠিক এরকম একটা কেস হয়ে গেল সেদিন 10 খরায়। আধ ঘন্টার মধ্যে পাড়ার লক্ষ্যে উঠান ভাঙিয়া পড়িল। হরিহর বাড়ির চিঠি পায় নাই। এবার বাড়ি হইতে বাহির হইয়া হরিহর রায় প্রথমে গোয়ারি কৃষ্ণনগর যায়। কাহারও সঙ্গে তাহার পরিচয় ছিল না। শহর বাজার জায়গা, একটা না একটা কিছু উপায় হইবে এই কুহকে পড়িয়া সে সেখানে গিয়াছিল। গোয়ারিতে কিছুদিন থাকিবার পর সে সন্ধান পাইল যে শহরে উকিল কি জমিদারের বাড়িতে দৈনিক বা মাসিক চুক্তি হিসাবে চণ্ডীপাঠ করার কার্য প্রায় জুটিয়া যায়। আশায় আশা দিন 15 কাটাইয়া বাড়ি হইতে পথ খরচ বলিয়া যৎসামান্য যাহা কিছু আনিয়াছিল ফুরাইয়া ফেলিল, অথচ কোথাও কিছু সুবিধা হয় না। সে পড়িল মহাবিপদে। অপরিচিত স্থান, কেহ একটি পয়সা দিয়া সাহায্য করে এমন নাই। খোরে বাজারে যে হোটেলটি ছিল, পয়সা ফুরাইয়া গেলে সেখান হইতে বাহির হইতে হবে। একজনের নিকট শুনিল স্থানীয় হরিসভায় নবাগত অভাবগ্রস্ত ব্রাহ্মণ পথিককে বিনামূল্যে থাকিতে ও খাইতে দেওয়া হয়। অভাব জানাইয়া হরিসভার একটা কুঠুরির এক পাশে থাকিবার স্থান পাইল বটে, কিন্তু সেখানে বড় অসুবিধা। অনেকগুলি নিষ্কর্মা গাঁজাখোর লোক রাত্রিতে সেখানে আড্ডা করে, প্রায় সমস্ত রাত্রি হৈ হৈ করিয়া কাটায়। এমনকি গভীর রাত্রিতে এক একদিন এমন ধরনের স্ত্রীলোকের যাতায়াত দেখা যাইতে লাগিল, যাহাদের ঠিক হরিমন্দির দর্শন প্রার্থিনী ভদ্র মহিলা বলিয়া মনে হয় না। অতি কষ্টে দিন কাটাইয়া সে শহরে বড় বড় উকিল ও ধনী গৃহস্থের বাড়িতে ঘুরিতে লাগিল। সারাদিন ঘুরিয়া অনেক রাত্রিতে ফিরিয়া এক একদিন দেখিত তাহার স্থানটিতে তাহার এই বিছানাটি টানিয়া লইয়া কে একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তির নাক ডাকাইয়া ঘুমাইতেছে। হরিহর কয়েকদিন বাহিরের বারান্দায় শুইয়া কাটাইল। প্রায় এরূপ হওয়াতেই ইহা লইয়া গাঁজাখোর সম্প্রদায়ের সহিত তাহার একটু বচসা হল। পরদিন প্রাতে তাহারা হরিসভার সেক্রেটারির কাছে গিয়া কি লাগাইল তাহারাই জানে। সেক্রেটারি বাবু নিজ বাড়িতে হরিহরকে ডাকাইয়া পাঠাইলেন ও বলিলেন, তাহাদের হরিসভায় 3 দিনের বেশি থাকিবার নিয়ম নাই, সে যেন অন্যত্র বাসস্থান দেখিয়া লয়। সন্ধ্যার পর জিনিসপত্র লইয়া হরিহরকে হরিসভার বাড়ি হইতে বাহির হইতে হইল। খড়ি নদীর ধারে অল্প একটু নির্জন স্থানে পুটুলিটা নামাইয়া রাখিয়া নদীর জলে হাত মুখ ধুইল। সারাদিন কিছু খাওয়া হয় নাই। সেদিন একটি কাঠের গোলাতে বসিয়া শ্যামা বিষয়ে গান করিয়াছিল। গোলার অধিকারী একটা টাকা প্রণামী দেয়। সেই টাকাটি হইতে কিছু পয়সা ভাঙাইয়া বাজার হইতে মুড়ি ও দই কিনে আনিল। খাবার গলা দিয়া যেন নামে না। মাত্র দিন 10 সম্বল রাখিয়া সে বাড়ি হইতে বাহির হইয়াছে। অদ্য প্রায় 2 মাসের উপর হইয়া গেল। এ পর্যন্ত একটি পয়সা পাঠাইতে পারে নাই। এতদিন কি করিয়া তাহাদের চলিতেছে? অপু বাড়ি আসিবার সময় বারবার বলিয়া দিয়াছে তাহার জন্য একখানা পদ্মপুরাণ কিনিয়া লইয়া যাইবার জন্য। ছেলে বই পড়িতে বড় ভালোবাসে। মাঝে মাঝে সে যে বাপের বাক্স দপ্তর হইতে লুকাইয়া বই বাহির করিয়া লইয়া পড়ে, তাহা হরিহর বুঝতে পারে। বাক্সের ভেতর আনাড়ি হাতের হেলাগোছা করা থাকে। কোনো বই বাবা বাক্স কোথায় রাখে ছেলে তাহা জানে না। উল্টা পাল্টা করিয়া সাজাইয়া চুই ঢাকিবার অক্ষম চেষ্টা করে। হরিহর বাড়ি ফিরিয়া বাক্স খুলিলেই বুঝিতে পারে ছেলের কীর্তি। তাহার বাড়ি হইতে আসিবার পূর্বে হরিহর যোগীপাড়া হইতে একখানা বটতলার পদ্মপুরাণ পড়িবার জন্য লইয়া আসে। অপু বইখানা দখল করিয়া বসিল। রোজ রোজ পড়ে। কুচুনি পাড়ায় শিব ঠাকুরের মাছ ধরিতে যাওয়ার কথাটা পড়িয়া তাহার ভারী অমত। হরিহর বলে, বইখানা দাও বাবা, যাদের বই তারা চাচ্ছে যে।
অবশেষে একখানা পদ্মপুরাণ তাহাকে কিনিয়া দিতে হইবে, এই শর্তে বাবাকে রাজি করাইয়া তবে সে বই ফেরত দেয়। আসিবার সময় বারবার বলিয়াছে, সেই বইয়ে একখানা এনো কিন্তু বাবা, এবার অবশ্যই অবশ্যই। দুর্গার উঁচু নজর নাই, সে বলিয়া দিয়াছে একখানা সবুজ হাওয়াই কাপড় ও এক পাতা ভালো দেখিয়া আলতা লইয়া যাইবার জন্য। কিন্তু সেই সব তো দূরের কথা, কি করিয়া বাড়িতে সংসার চলিতেছে সেই না এখন সমস্যা। সন্ধ্যার পর পূর্ব পরিচিত কাঠের গোলাটায় গিয়া সে রাত্রের মতো আশ্রয় লইল। ভালো ঘুম হইল না। বিছানায় শুইয়া বাড়িতে কি করিয়া কিছু পাঠায় এই ভাবনায় এপাশ ওপাশ করিতে লাগিল। সকালে উঠিয়া ঘুরিতে ঘুরিতে সে লক্ষ্যহীনভাবে পথের এক স্থান দাঁড়াইল। রাস্তার ওপারে একটা লাল ইটের লোহার ফটকওয়ালা বাড়ি। অনেকক্ষণ চাহিয়া তাহার কেমন মনে হইল এই বাড়িতে গিয়া দুঃখ জানাইলে তাহার একটা উপায় হইবে। কলের পুতুলের মতো সে ফটকের মধ্যে ঢুকিয়া পড়িল। সাজানো বৈঠকখানা, মার্বেল পাথরের ধাপে স্তরে স্তরে বসানো ফুলের টব, পাথরের পুতুল, পাম, দরজায় ঢুকিবার স্থানে পাপোশ পাতা। একজন প্রৌঢ় ভদ্রলোক বৈঠকখানায় খবরে কাগজ পড়িতেছেন। অপরিচিত লোক দেখিয়া কাগজের পাশে রাখিয়া সোজা হইয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি? কি দরকার? হরিহর বিনীতভাবে বলিল, আজ্ঞে আমি ব্রাহ্মণ, সংস্কৃত পড়া আছে, চণ্ডী পাঠটাট করি, তাছাড়া ভাগবত কি গীত পাঠও। প্রৌঢ় ভদ্রলোকটি ভালো করিয়া কথা না শুনিয়াই তাহার সমস্ত অত্যন্ত মূল্যবান বাজে কথা শুনিবার সময় নিতান্ত সংক্ষেপ জানাইয়া দিবার ভাবে বলিলেন, না, এখানে ওসব কিছু এখন সুবিধা হবে না, অন্য জায়গায় দেখুন। হরিহর মরিয়াভাবে বলিল, আগে নতুন শহরে এসেছি, একেবারে কিছু হাতে নেই, বড় বিপদে পড়েছি, কদিন ধরে কেবলই। প্রৌঢ়লোকটি তাড়াতাড়ি বিদায় করিবার ভঙ্গিতে ঠেস দেওয়ার তাকিয়াটা উঠাইয়া একটা কি তুলিয়া লইয়া হরিহরের দিকে হাত বাড়িয়া বলিলেন, এই নিন, যান, অন্য কিছু হবে টবে না, নিন। সেটা যে শ্রেণী মুদ্রাই হোক, সেটাই অন্য সুই দিতে আসিলে হরিহর লইতে কিছুমাত্র আপত্ত করিত না। এরূপ সে বহু স্থানে লইয়াছেও, কিন্তু সে বিনীতভাবে বলিল, আজ্ঞে ও আপনি রাখুন, আমি এমনি কারোর কাছে নিইনি, আমি শাস্ত্র পাঠটাট করি, তাছাড়া কারোর কাছে। আচ্ছা থাক। একটু শুভযোগ বোধহয় ঘটিয়াছিল। রক্ষিত মহাশয়ের কাঠের গোলাতেই একদিন একটা সন্ধান জুটিল। কৃষ্ণনগরের কাছে একটা গ্রামে একজন বধিষ্ঠ মহাজন গৃহদেবতার পূজা পাঠ করিবার জন্য একজন ব্রাহ্মণ খুঁজিতেছে, যে বরাবর টিকিয়া থাকিবে। রক্ষিত মহাশয়ের যোগাযোগে অবিলম্বে হরিহর সেখানে গেল। বাড়ির কর্তাও তাহাকে পছন্দ করিলেন, থাকিবার ঘর দিলেন, আদর আপ্যায়নের কোনো ত্রুটি হইল না। কয়েকদিন কাজ করিবার পরেই পূজা আসিয়া পড়িল। বাড়ি যাইবার সময় বাড়ির কর্তা 10 টাকা প্রণামী ও যাতায়াতে গাড়ি ভাড়া দিলেন। গোয়ারিতে রক্ষিত মহাশয়ের নিকট বিদায় লইতে আসিলে সেখান হইতে 5 টাকা প্রণামী পাওয়া গেল। আকাশে বাতাসে গরম রৌদ্রে গন্ধ, নীল নির্মেঘ আকাশের দিকে চাহিলে মনে হঠাৎ উল্লাস আসে। বর্ষা শেষে সরোজ সবুজ লতায় পতায়, পথিকের চরণভঙ্গিতে কেমন একটা আনন্দ মাখানো। রেলপথের দুপাশে কাশফুলের ঝাড় গাড়ির বেগে লুটাইয়া পড়িতেছে। চলিতে চলিতে কেবলই বাড়ির কথা মনে হয়। একজন শান্তিপুরে ব্যবসায়ী লোক পূজার পূর্বে কাপড়ের গাঁঠ ক্রয় করিতে কলকাতায় গিয়াছিল। চুনিঘাটের খেয়ায় নৌকায় উঠিয়া কলরব করিতেছে। সর্বত্র একটা উৎসবের উল্লাস। রানাঘাটের বাজারে সে স্ত্রী ও পুত্রকন্যার জন্য কাপড় কিনিল। দুর্গা লাল পাড় কাপড় পরিতে ভালোবাসে। তাহার জন্য বাছিয়া একখানা ভালো কাপড়, ভালো দেখিয়া আলতা কয়েক পাতা, অপুর পদ্মপুরাণ অনেক সন্ধান করিয়াও মিলিল না। অবশেষে একখানা সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপখ্যান 6 আনা মূল্যে কিনিয়া লইল। গৃহস্থালীর টুকটাক 2-1টা জিনিস সর্বজয়া বলিয়া দিয়াছিল। একটা কাঠের চাকি, বেলুনের কথা, তাহাও কিনিল। দেশের স্টেশনে নামিয়া হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে সে গ্রামে আসিয়া পৌঁছিল। পথে বড় একটা কাহারও সহিত দেখা হইল না। দেখা হইলেও
সে হন করিয়া উদ্বিগ্ন চিত্তে কাহারও দিকে বিশেষ লক্ষ্য না করিয়া বাড়ির দিকে চলিল। দরজায় ঢুকিতে আপুর মনে বলিল, উফ, দেখো কাণ্ডখানা, বাসাটা ঝুঁকে পড়েছে একেবারে পাঁচিলের ওপর। ভুবন কাকাও কাটাবেন না, মুশকিল হয়েছে। আচ্ছা। পরে সে বাড়ির উঠোনে ঢুকিয়া অভ্যাস মতো আগ্রহী সুরে ডাকিল, ও মা দুগ্গা, ও অপু। তাহার গলার স্বর শুনিয়া সর্বজয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। হরিহর হাসিয়া বলিল, বাড়ির সব ভালো? এরা সব কোথায় গেল? বাড়ি নেই বুঝি? সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে ভারী পুটলিটা নামাইয়া লইয়া বলিল, এসো, ঘরে এসো। স্ত্রীর অদৃষ্টপূর্ব শান্তভাব হরিহর লক্ষ্য করিল, তাহার মনে কোনো খটকা হইল না। তাহার কল্পনার স্রোত তখন উদ্দাম বেগে অন্যদিকে ছুটিয়াছে। এখনই ছেলেমেয়ে ছুটিয়া আসিবে। দুর্গা আসিয়া হাসি মুখে বলিবে, কি বাবা এর মধ্যে? অমনি তাড়াতাড়ি হরিহর পুটুলি খুলিয়া মেয়ের কাপড় ও আলতার পাতা এবং ছেলের সচিত্রচণ্ডী, মাহাত্ম্য, কালকেতুর উপাখ্যান ও টিনের রেলগাড়িটা দেখাইয়া তাহাদের তাক লাগাইয়া দিবে। সে ঘরে ঢুকিতে বলিল, বেশ কাঠারের চাকি, বেলুন এনেছি এবার। পরে কিছু নিরাশা মিশ্রিত সতৃষ্ণ নয়নে চারিদিকে চাহিয়া বলিল, কই, অপু দুগ্গা এরা বুঝি সব বেরিয়েছে? সর্বজয়া আর কোনো মতেই চাপিতে পারিল না। উচ্ছ্বসিত কণ্ঠে ফুকরিয়া কাঁদিয়া উঠিল, ওগো দুগ্গা, কি আর আছে গো? মাঝে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে গো। এতদিন কোথায় ছিলে? গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের। এ কয়দিন গ্রামে অতি বড় দরিদ্র অভুক্তও থাকে না। সব বনেদি বন্দোবস্ত। নির্দিষ্ট সময়ে কুমোর আসিয়া প্রতিমা গড়ায়, পটো চালচিত্র করে, মালাকার সাজগোজয়। বারাসে মধুখালি দ হইতে বাউরিরা রাশি রাশি পদ্মফুল তুলিয়া আনে। আসমানি দিনু সানাইদার অন্য বৎসরের মতো রসুন চৌকি বাজাইতে আসিল। প্রভাতের আকাশে আগমনের আনন্দসুর বাজিয়া ওঠে। আসন্ন হেমন্ত ঋতুর স্নেহ অভ্যর্থনা, নবধান্যগুচ্ছের নব আগন্তুক শেফালি দলে হিমালয় পার হইতে উড়িয়া আসা পথিক, পাখির শ্যামার শিশির স্নিগ্ধ মৃণাল ফোটা হেমন্ত সন্ধ্যার। নতুন কাপড় পরিয়া ছেলেকে সঙ্গে লইয়া হরিহর নিমন্ত্রণ খাইতে যায়। একখানা অগোছালো চুলে ঘেরা ছোট মুখের স্বনির্বন্ধ গোপন অনুরোধ দুয়ারের পাশের বাতাসে মিশাইয়া থাকে। হরিহর পথে পা দিয়া কেমন অন্যমনস্ক হইয়া পড়ে। ছেলেকে বলে, এগিয়ে চলো, অনেক বেলা হয়ে গিয়েছে বাবা। গাঙ্গুলির বাড়ির প্রাঙ্গণ উৎসব বেশি সজ্জিত হাসি মুখ ছেলে মেয়েতে ভরিয়া গিয়াছে। অপু চাহিয়া দেখিল, সতু ও তাহার ভাই কেমন কমলা নিবু রঙের জামা গায়ে দিয়াছে। সবুজ শাড়ি পরিয়া ও দিব্য চুল বাঁধিয়া রানুদিদিকে মা যা বানাইছে। গাঙ্গুলি বাড়ির মেয়ে সুনয়নী খোপায় রজনীগন্ধা ফুল গুজিয়া আর 5-6টি মেয়ের সঙ্গে পূজার দালানে দাঁড়াইয়া খুব গল্প করিতেছে ও হাসিতেছে। সুনয়নী বাদে বাকি মেয়েদের সে চেনে না। বোধ হয় অন্য জায়গা হতে উহাদের বাড়ি পূজার সময় আসিয়া থাকিবে। শহরের মেয়ে বোধ হয়, যেমন সাজগোজ তেমন দেখিতে। অপু এক দৃষ্টে তাহাদের দিকে চাহিয়া রহিল। ওদিকে কে চেঁচাইয়া বলিতেছে, বড় সামিয়ানাটা আনবার ব্যবস্থা এখনো হলো না? বাহ, তোমাদের যা কাজকর্ম! দেখো এখন এরপর মজাটা। তারপর ব্রাহ্মণ খেতে বসবে কি বেলা 5টায়? গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পথের পাঁচালী। আজ ছিল এর 13 পর্ব। আমাদের গল্পপাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুনদের জানিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।